আসসালামু আলাইকুম। গল্পটি শুরু করার আগে কিছু কথা। আপনারা যারা আমাদের এই চ্যানেলে জিনের সাথে শারীরিক সম্পর্ক গল্পগুলোর জন্য অপেক্ষায় থাকেন, আপনাদেরকে বলছি, আপনারা শুধু এই একটা গল্পের জন্য অপেক্ষা করে বসে থাকেন, কিন্তু আমাদের এই চ্যানেলে আরও অনেক ধরনের ভৌতিক ভয়ঙ্কর গল্প আপলোড করে থাকি আমরা। তো এই গল্পগুলো তো শুনতে হবে, তাই না? আমরা এত কষ্ট করে ভিডিও বানাই, ভয়েস ওভার করি এবং গল্পগুলো আপলোড দিই শুধুমাত্র আপনাদের জন্যই, তাই না? তো এগুলোকেও আপনাদেরকে দেখতে হবে। প্লিজ, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা বাকি গল্পগুলো অবশ্যই দেখবেন। শুধুমাত্র একটা গল্পের উপর নির্ভর করে থাকলে তার হবে না, কারণ একটা চ্যানেলে সেটা রিচ ধরে রাখার জন্য শুধু একটা গল্প দিলে হয় না, পাশাপাশি আরও বিভিন্ন ধরনের গল্পগুলো আপলোড করতে হয়। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আরও একবার, আপনারা আমাদের অন্যান্য ভৌতিক গল্পগুলো দয়া করে শুনবেন। এবং এটা তো থাকবে, আমরা প্রতি সপ্তাহে একটা করে এই গল্প আপলোড করবো ইনশাল্লাহ। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পতে চলে যাই। তখন রাহু যখন বিদ্যা মানে মন্ত্র উচ্চারণ করতে যাবে, তখন রাহু অনুভব করে পর্দার অপর পার দিয়ে আর কোনো পানি পড়ার শব্দ আসে না। তার মানে রানী রক্ষাবতীর গোসল শেষ, আর আমার মন্ত্র তো অনেক বড়, মানে অনেক সময় ধরে পাঠ করতে হবে। আর এর মধ্যে যদি রানী রক্ষাবতী গোসল করে বের হয়ে আমাকে দেখতে পায়, তবে তো আমার মৃত্যু নিশ্চিত। আর এই মন্ত্র পাঠ করার সময় বন্ধ করি, তবুও আমার মৃত্যু হবে, কারণ এই মন্ত্র একবার পাঠ করা শুরু করে শেষ না করলে মৃত্যু নিশ্চিত। এটা ভেবে রাহু ভয়তে ঘামতে শুরু করলো, আর মনে মনে ভাবতে লাগলো তবে আমার মৃত্যু হবে। এটা ভেবে রাহু থ হয়ে দাঁড়িয়ে রইল। কিছু মুহূর্ত সবকিছু ভুলে যায়। তখন রাহু শুনতে পায় না, তার ভাবনা ভুল, মৌ সাম্রাজ্যের রানী রক্ষাবতীর গোসল শেষ হয়নি। তার মানে এটা ভেবে রাহু হাসতে লাগলো শব্দবিহীন। আর রাহু মনে মনে উপরওয়ালাকে বলল, তুমি সবসময় আমার পাশে থেকো। তখন রাহু তান্ত্রিক কালীবুসের শেখানো মন্ত্র উচ্চারণ করতে লাগলো। কিছুক্ষণ এক মনে মন্ত্র জপ করতে লাগলো। তখন রাহু তান্ত্রিক কালীবুসের কথা মতো মন্ত্র পাঠ করে নিঃশ্বাস বন্ধ করে নিজের শরীর থেকে কিছু রক্ত বের করে মাথার সিথির বরাবর লাগিয়ে দেয় তার নিজের। আর রাহু মন্ত্রপাঠ শেষ করে রানী রক্ষাবতীর পর্দার কাছে গিয়ে আস্তে আস্তে কাঁপা কাঁপা হাতে পর্দা তুলতে লাগলো। আর রাহু তখন দেখতে পেল আগের মতো রানী রক্ষাবতীর গা থেকে আলোর রশ্মি বের হয় না। আর রাহু স্বাভাবিকভাবেই রানী রক্ষার দিকে তাকালো। তখনও রানী রক্ষাবতী অর্ধনগ্ন অবস্থায় ছিল। তখন রাহু মনে মনে ভাবে, উপরওয়ালার সহায় আমার বিদ্যা কাজ করেছে, আর এখন আমাকে রানী রক্ষাবতীর সাথে যৌনমিলন করতে হবে। আর আমার পিতা তান্ত্রিক রামের বন্ধু জিন তো আমাকে বলেছে আমাকে যা কিছু করতে হবে রানী রক্ষাবতীর সাথে জোর জবরদস্তি করতে হবে। আর রানী রক্ষাবতীর মন যদি একবার জয় করতে পারি, তবে আমি এই মধুর সাম্রাজ্য থেকে আমার প্রয়োজনীয় জিনিস নিয়ে যেতে পারবো। আর যা কিছু করতে হবে আমাকে এক্ষুনি করতে হবে, না জানি কি পর্যায়ে রয়েছে পৃথিবী। এটা ভেবে রাহু কিছুটা দূরে পিছিয়ে যায়। আর রানী রক্ষাবতীর মহলের কাছে যে জানালাটা রয়েছে সেটা দিয়ে রাহু মহলের বাইরে তাকিয়ে দেখতে লাগলো কোনো মৌ সেনা রয়েছে কিনা। কারণ রানী রক্ষাবতীর সাথে জোর জবরদস্তি করে যৌনমিলন করার সময় অনেক হাতাহাতি হতে পারে। এটা যদি মহলের বাইরে থাকা কোনো মৌসেনা শুনতে বা জানতে পারে, তবে অনেক বিপদ হবে রাহুর। রাহু মহলের বাইরে ভালোভাবে তাকিয়ে দেখতে পেল কোনো মৌসেনা নেই, কিন্তু মহলের সব দিকে সুরক্ষিত অবস্থায় রয়েছে। রাহু এটাও জানতে পারে না রাহু পৃথিবী থেকে কতটা দূরে রয়েছে, আর এই দেশটা কি জমিনে না আসমানে না পৃথিবীর বাহিরে, সবকিছু রাহুর অজানা। রাহু এই সব নিয়ে কোনো চিন্তিত না, কারণ এখান থেকে চলে আসলে রাহু তার জিন দ্বারা জেনে নেবে আসলেই সে কোথায় ছিল। তখন রাহু মহলের বাইরে কাউকে না দেখে মনে মনে অনেকটা খুশি হলো, আর চলতে লাগলো রানী রক্ষাবতীর কাছে। রানী রক্ষাবতী হয়তো জানে না তার সাথে কি হতে চলেছে। কিছু মুহূর্তে রানী রক্ষাবতীর পর্দার কাছে গিয়ে পর্দাটা তুলে ভিতরে প্রবেশ করলো। আর রানী রক্ষাবতী রাহুর বিপরীত দিকে তাকানো ছিল, মানে রানী রক্ষাবতীর সামনে তাকানো আর রাহু রক্ষার পেছনে। আর রাহু দেখতে পেল রানী রক্ষাবতীর শরীরে কোনো কাপড় নেই। রাহু নিচ থেকে তাকিয়ে উপর পর্যন্ত এক নজরে দেখল, আর রাহু রানী রক্ষাবতীর শরীরের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। পেছনে সাদা অংশ ঘন কালো মাথার চুলে ঢাকা পড়ে রয়েছে। তখন রাহু এক পা করে রানী রক্ষাবতীর দিকে আগাতে লাগলো। আর রাহু দেখতে পেল রানী রক্ষাবতীর কাছ থেকে বেশ কিছুটা দূরে রানী রক্ষাবতীর মাথার মুকুট রয়েছে, আর এই মুকুটের ভেতরে রয়েছে রানী রক্ষার সমস্ত শক্তি। আর যেহেতু রানী রক্ষার মাথায় এখন মুকুট নেই, তার মানে রানী রক্ষা আমার মতোই একজন ক্ষমতাহীন। আমার ক্ষমতা থাকতেও এখন নেই, তেমন রানী রক্ষারও। তখন রাহু আস্তে করে রানী রক্ষাবতীর পেছন থেকে ঘাড়ে হাত দিয়ে তার দিকে মুখ ঘুরালো। আর রানী রক্ষাবতী কোনো কিছু বুঝে ওঠার আগেই রাহু রক্ষাবতীর ঘন কালো বড় বড় চুলগুলো ধরে মাটিতে ঝুঁকে পড়ে, আর সাথে সাথে রানী রক্ষা মহলের ভেতরে পড়ে যায়। রাহু রক্ষাবতীর চুল ধরে রাখার কারণে রানী রক্ষাবতী তার মাথা তুলতে পারছে না।
তখন রাহু তার সমস্ত শক্তি দিয়ে রানী রক্ষাবতীর শরীরে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে স্পর্শ করতে লাগলো। আর রানী রক্ষাবতী রাহুর থেকে নিজেকে ছাড়িয়ে তার মুকুটের দিকে যাওয়ার চেষ্টা করতে লাগলো। কারণ একবার কোনো রকমে যদি রানী রক্ষাবতী মুকুটটা মাথায় দিতে পারে তবে রানী রক্ষা আবার শক্তিশালী হয়ে যাবে, আর সেটা তো রাহু কখনোই হতে দিবে না। কিন্তু রাহুর শক্তির সাথে রানী রক্ষা কোনো মতে পেরে উঠতে পারে না। তখন রাহু রানী রক্ষার মাথার চুল ধরে টানতে টানতে মহলের এক নীরব এক স্থানে নিয়ে আসে, আর রানী রক্ষার চুলগুলো মহলের দেওয়ালের কিছু একটার সাথে বেঁধে ফেলে, কারণ রানী রক্ষা মাটি থেকে মাথা যেন উপরে তুলতে না পারে। কি ভাবছেন, রানী রক্ষা কারো কাছে সাহায্য চায়নি? হ্যাঁ ভাই, রানী রক্ষা রাহুর হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য চিৎকার করতে চাইছিল, কিন্তু পারেনি কোনো শব্দ করতে। রাহু রানী রক্ষার সামনে দাঁড়িয়ে রয়েছে, আর রানী রক্ষা মাটিতে মহলের ভেতরে বাঁধা অবস্থায় রয়েছে। রাহু মন ভরে রানী রক্ষার শরীর দেখতে লাগলো। রানী রক্ষাবতী রাহুর দিকে তাকিয়ে চোখ লাল করে সাপের মতো ফুঁসতে লাগলো। রাহুর সেদিকে খেয়াল নেই। রাহু রানী রক্ষাবতীর শরীরের দিকে তাকিয়ে দেখতে লাগলো। রানী রক্ষার শ্বাস প্রশ্বাসের সাথে সাথে তার শরীরের আরও আকর্ষণ বাড়ে। রাহু দাঁড়িয়ে থাকা অবস্থাতেই আস্তে আস্তে রানী রক্ষাবতীর দিকে ঝুঁকতে লাগলো, আর তখনই রানী রক্ষাবতী কিছু একটা দিয়ে রাহুর মাথায় আঘাত করে, আর রাহু অনেকটা দূরে ছিটকে গিয়ে পড়ে। আর রাহু তখন তার মাথার অনেক যন্ত্রণা অনুভব করে, আর মাথায় হাত দিয়ে রাহু দেখতে পেল তার হাত রক্তে ভিজে গেছে। রাহু নিজেকে সামলে উঠে দাঁড়িয়ে বলল, আমারই ভুল হয়েছে, তোর সাথে ভালো ব্যবহার করে। আমি রাহু, যার অর্থ অশুভর প্রতীক। আজকে রাহু তোকে বিনাশ করবে। আজ পর্যন্ত এই জগৎ সংসারে কেউ আমার সাথে দুঃসাহস দেখানোর সাহস দেখায়নি, আর আজকে তুই আমার শরীর থেকে রক্ত বের করেছিস। আমার প্রতিটা রক্তের ফোঁটার অনুভব তুই করতে পারবি। তখন রাহু দেখতে পেল তার সামনে একটা কালো অবয়ব দাঁড়িয়ে রয়েছে, আর রাহুকে উদ্দেশ্য করে বলল, রাহু, ভুলে যেও না তুমি এখানে কিসের জন্য এসেছ। নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে শিখো, আর যা করবে তাড়াতাড়ি করো। পৃথিবীর অবস্থা ভীষণ খারাপ। রাহু বুঝতে পারে তার পিতা তান্ত্রিক রামের বন্ধু জিন তাকে সাবধান করেছে। তখন রাহু কোনো রকম নিজের রাগকে নিয়ন্ত্রণ করে শান্ত হয়ে যায়, আর তার গায়ের কালো শার্টটা খুলে তার মাথায় বেঁধে নেয়। আর এখন রাহুর পরনে শুধু একটা সাদা ধুতি। আর রানী রক্ষাবতী নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করতে লাগলো, কিন্তু মাথা তুলে দাঁড়াতে পারছে না চুলের জন্য। তখন রাহু রানী রক্ষাবতীর পায়ের কাছে গিয়ে একটা পা ধরে নাকের কাছে নিয়ে একটা নিঃশ্বাস নিল, আর তখনই রানী রক্ষা তার অন্য পা দিয়ে রাহুর বুকে একটা লাথি মারে। রানী রক্ষাবতীর লাথিতে রাহু আবার ছিটকে পড়ে যায়। রাহুর অবস্থা এখন ভীষণ খারাপ। রাহু নিজের রাগকে কিছুটা কমিয়ে ভাবতে লাগলো, আজকে এখন রানী রক্ষাবতীর সাথে শারীরিক সম্পর্ক করব। একের পর এক আমাকে আঘাত করে যাচ্ছে। রাহু তার মাথা থেকে তার রক্ত ভেজা শার্টটা খুলে নিয়ে এসে রানী রক্ষাবতীর দুই পা শক্ত করে বেঁধে নেয়। রাহু আর কোনো রিস্ক নিতে চায় না, তাই তার পরনের ধুতি খুলে রানী রক্ষাবতীর দুই হাত বেঁধে ফেলে। এখন একটা মহলের ভেতরে রানী রক্ষাবতীর সাথে রাহু, আর দুজনের সম্পূর্ণ উলঙ্গ। তখন রাহু রানী রক্ষাবতীকে বলল, নে মার, মার লাথি। আমাকে মারবি না? আমি জানি তোর কোনো সন্তান নেই। আমি তোর ইচ্ছাটা পূরণ করব। তোর ইচ্ছা না থাকলেও করব, আর ইচ্ছা থাকলেও করব। আর হ্যাঁ, আমাকে ছোট ভেবে ভুল করিস না। যে কিনা পৃথিবী থেকে তোদের রাজ্যে আসতে পেরেছে সে সব পারে। এটা বলে রাহু রানী রক্ষাবতীর ঠোঁট দুটো দখল করে নিয়ে, আর রাহু তার হাত দিয়ে রানী রক্ষাবতীর বিভিন্ন স্থানে হাত দিতে লাগলো। রানী রক্ষা তখনও রাহুর থেকে বাঁচার চেষ্টা করতে লাগলো, কিন্তু পারছে না। আর রানী রক্ষার বিভিন্ন জায়গার ঘ্রাণ নিতে লাগলো। রাহু অনুভব করলো রানী রক্ষাবতীর শরীরটা কেঁপে উঠল, আর রাহু রানী রক্ষার উপরে তাকিয়ে দেখতে পেল রানী রক্ষাবতী চোখ বুজে বড় বড় শ্বাস নিচ্ছে, আর রানী রক্ষাবতীর চোখের কোণ দিয়ে কিছু পানি বেরিয়ে আসে। এমন ঘ্রাণে রাহু কখনো পায়নি। রাহু পাগল উন্মাদের মতো হয়ে যায়, আর পাগলের মতো রানী রক্ষার শরীরের উপর থেকে ঘ্রাণ নিতে নিতে কোমর পর্যন্ত এসে থেমে যায়। রাহু রানী রক্ষার কোমরের কোমল ও নরম অংশের ঘ্রাণ নিঃশ্বাস ভরে নিতে লাগলো। এটা হয়তো রাহুর কাছে মনে হতে লাগলো স্বর্গীয় সুখ। আর তখন রাহু দেখল রানী রক্ষার শরীরটা কেঁপে উঠল, আর রাহু আস্তে আস্তে রানী রক্ষাবতীর একদম নিচে চলে আসে, আর রাহুর হাতের স্পর্শে রানী রক্ষাবতীর মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। রাহু মনে মনে ভাবতে লাগলো, রানী রক্ষাবতীর সবকিছু এখন আমার হবে। আর তখন রাহুর চোখ যায় রানী রক্ষার পায়ের কাছে। রাহু দেখতে পায় রানী রক্ষাবতীর পা এলোমেলোভাবে নাড়াতে লাগলো, আর এখন যে রাহুর বাঁধন খুলে গেছে তার মানে রাহু ভাবতে লাগলো রানী রক্ষাবতীও সবকিছু ভোগ করতে লাগলো। আর তখন রাহু রানী রক্ষাবতীর হাতের বাঁধন খুলে দেয়। রানী রক্ষাবতীর শোয়া থেকে উঠে বসে, আর রাহুর দিকে তাকিয়ে একটা হাসি দিল। রানী রক্ষাবতী বিভিন্ন জায়গায় শরীরে লাল হয়ে গেছে। তখন রাহু কোনো কিছু বুঝে ওঠার আগেই রানী রক্ষাবতী রাহুকে একটা ধাক্কা দেয়, আর রাহু তার ভার সামলাতে না পেরে মাটিতে পড়ে যায়।
রানী রক্ষা রাহুর কাছে গিয়ে রাহুকে তার বুকের সাথে চেপে ধরে আর বলল, কি হলো, আমাকে উত্তেজিত করে তুমি থামতে পারো না? এই বলে রানী রক্ষাবতী রাহুর শরীরে ঘ্রাণ নিতে লাগলো। তখন রাহু রানী রক্ষাবতীর ঘাড়ে আর বিভিন্ন জায়গায় চুমু দিতে লাগলো, আর রানী রক্ষাবতী রাহুকে তার হাত দিয়ে সাহায্য করতে লাগলো। হঠাৎ রাহু থেমে যায়, আর তখন রানী রক্ষা রাহুকে বলল, কি হলো, থেমে গেল কেন? তখন রাহু রানী রক্ষাবতীকে বলল, মানে এখানেও চুমু খেতে হবে? রানী রক্ষাবতী বলল, তখন আর কি করার, রানী রক্ষাবতী তার মাথাটা তার হাত দিয়ে চেপে ধরে। রাহু পাগলের মতো রানী রক্ষাবতীর শরীরের ঘ্রাণ নিতে লাগলো, আর রানী রক্ষাবতী তার চোখ দুটো বন্ধ করে নিয়ে দীর্ঘ শ্বাস প্রশ্বাস নিতে লাগলো। তখন রানী রক্ষাবতী রাহুকে বলল, আমার খুব কষ্ট হয়, আমি আর পারছি না, যা করার রাহু তাড়াতাড়ি করো। তখন রাহু রানী রক্ষাবতীর সাথে মিলিত হয়। আজকে অনেক বছর পর রানী রক্ষাবতী আবারও পুরুষের স্বাদ পেল। এভাবে অনেক যৌনমিলন করার পর রানী রক্ষাবতী আর রাহুর তৃপ্তি পূরণ হয়। তখন রানী রক্ষাবতী রাহুকে জিজ্ঞাসা করল, তুমি কে, আর কিসের জন্য আমাদের মৌ সাম্রাজ্যে এসেছ? তখন রাহু রানী রক্ষাবতীকে একটা চুমু খেয়ে বলল, এই মধু সাম্রাজ্যে আমার আশা তোমার কাছে থাকা বিশেষ যে মধু রয়েছে, আর আমি এই মধু নিতে এসেছি। আমাদের পৃথিবীর জগৎ সংসারে অনেক বিপদ, আপনার কাছ থেকে মধু নিয়ে দেবতাদের পূজা করতে হবে। আপনি আমাকে নিরাশ করবেন না, আপনার কাছে থাকা মধু আমায় দিন। রাহুর কথা শুনে রানী রক্ষাবতী বলল, রাহু, আমি তোমাকে ছেড়িনি, তুমি আমাকে আজকে পুরুষাঙ্গের স্বাদ দিয়েছ, এটা আমি কখনো ভুলবো না। আমি চাই তোমাকে সাহায্য করতে, কিন্তু। তখন রাহু বলল, কিন্তু কি? রানী রক্ষাবতীকে বলল, তুমি যেহেতু এই সাম্রাজ্যে এসেছ, তবে আমাদের বিষয়ে জেনে এসেছ। আমাদের আরও বাকি 15 বোন রয়েছে, আর আমার পিতা মৃত্যুর সময় আমাদের বোনদের ভিতরে এই বিশেষ মধু ভাগ করে দিয়ে গেছে। আর আমার একলার মধু নিয়ে গেলে হবে না, আমার বাকি বোনদের সাথে থাকা এই বিশেষ মধু তোমাকে নিতে হবে। তখন রাহু রানী রক্ষাবতীর কথা শুনে বলল, কিভাবে? আমি বাকি 15 বোনের কাছ থেকে মধু নিয়ে আসবো। তখন রানী রক্ষাবতী রাহুর কথা শুনে কিছু মুহূর্ত চুপ হয়ে যায় আর বলে, আমার বাকি 15 বোন হলো রাক্ষসী, তারা মানুষের মাংস খেতে পছন্দ করে। তার চেয়ে মজার কথা হলো, আমার বাকি 15 বোনের অনেক যৌন চাহিদা। তুমি যদি আমার বাকি 15 বোনদের সাথে শারীরিক সম্পর্ক করে আমার মতো তাদের খুশি করতে পারো, তবে তারা তোমাকে খুশি হয়ে এই বিশেষ মধু দিয়ে দেবে। রানী রক্ষাবতীর কথা শুনে রাহু বলল, এটা কিভাবে সম্ভব? আমি একলা হয়ে 15 জনের সাথে সহবাস করব? আর তার চেয়ে বড় কথা হলো, তুমি আমাকে বলছো না এই মাত্র তোমার বোনরা রাক্ষসী, মানুষের মাংস খেতে পছন্দ করে, আর সেখানে আমি তো একজন মানুষ, আমাকেও তারা খেয়ে নিবে। তখন রাহুর কথা শুনে মধু সাম্রাজ্যের রানী রক্ষাবতী বলল, আমি থাকতে তোমাকে আমার কোনো রাক্ষসী বোন খেতে পারবে না। তখন রাহু বলল, আমাকে আজকালের ভেতরে যেতে হবে পৃথিবীতে, আমাদের যা করার দরকার আজকে করতে হবে। তখন মধু সাম্রাজ্যের রানী রক্ষাবতী রাহুকে বলল, চলো। রাহু বলল, কোথায় যাব? রানী বলল, আমার সাথে সাথে চলো। আর রাহু রানী রক্ষাবতীর সাথে চলতে লাগলো বড় মহলে। আর অন্যদিকে মধু সাম্রাজ্যের রানী রক্ষাবতীর 15 বোন তাদের মহলের ভিতরে বসে রয়েছে, আর একে অপরকে বলতে লাগলো, আমাদের বোনদের ভিতরে কারো কোনো সন্তান নেই, তবে কি আমাদের পিতার রাজ্য এই মধু সাম্রাজ্যে ধ্বংস হয়ে যাবে? তখন রানী রক্ষাবতী তাদের বাকি 15 বোনদের উদ্দেশ্য করে বলল, না, আমার পিতার এই রাজ্য ধ্বংস হবে না, আমরা সব বোনরা মা হতে পারবো। তখন রানী রক্ষাবতীর কথা শুনে বাকি 15 বোনেরা সবাই রক্ষার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, আর তাদের সবার মনে প্রশ্ন, কিভাবে? তখন রানী রক্ষাবতী সবাইকে বলল, আমি জানি আমার রাক্ষসী বোনরা, তোমরা কখনো যৌন তৃপ্তি পাওনি, আর কখনো সহবাসও করনি, আর আমরা কোনো পুরুষদের সাথে মিলন করলে আমরা মা হতে পারবো সেটা তো জানি, তাই আমি তোমাদের মা হওয়ার ব্যবস্থা করেছি। কিন্তু আমাকে কথা দিতে হবে যে তোমাদের যৌন মিলনের তৃপ্তি দেবে, তার কোনো ক্ষতি করতে পারবে না। তখন রানী রক্ষাবতীর কথা শুনে বাকি সব রাক্ষসী বোনরা বলল, ঠিক আছে, তবে আমাদের 15 বোনের সবাইকে গর্ভধারণ করতে হবে, আর আমাদের সবাইকে তৃপ্তি দিতে হবে, তবে আমরা ওই পুরুষের কোনো ক্ষতি করব না। এই কথা শুনে রানী রক্ষাবতী সবাইকে বলল, আচ্ছা বেশ, তবে এই কথাই রইল। তখন রানী রক্ষাবতী রাহুর কাছে এসে রাহুকে বলল, রাহু, আমি জানি তুমি পারবে, তুমি আমার তৃপ্তি পূরণ করতে পারছো, তার মানে আমার বোনদেরও পারবে, আর তোমাকে পারতেই হবে, আর না পারলে তুমি এই বিশেষ মধু পাবে না। এই বলে রানী রক্ষাবতী রাহুকে একটা ধাক্কা দিয়ে রানী রক্ষাবতীর রাক্ষসী 15 বোনের ভেতরে ফেলে দিয়ে বাহির থেকে দরজা বন্ধ করে দিয়ে রানী রক্ষাবতী চলে যায় তার সভায়। আর রাহু তখন 15টা রাক্ষসীর মাঝে রাহুকে দেখে সবাই হাসাহাসি করতে লাগলো, আর বলল, এই 13 বছরের মানব সন্তান নাকি আমাদের গর্ভধারণ করবে, রক্ষাও না, কিভাবে যে এসব বলে, রাজ্য সামলাতে সামলাতে রক্ষার হয়তো মাথাটাই নষ্ট হয়ে গেছে। এই বলে সবাই রাহুর কাছে আসতে লাগলো। রাহু এক পা করে পেছনে যেতে লাগলো, আর একসময় রাহুর পেছনে দেওয়ালে ঠেকে যায়।
তখন রাক্ষসীগুলো রাহুকে বলল, কি হলো, আমাদের সাথে যৌনমিলন করবে না, ভয় পেয়েছ? এই বলে রাক্ষসী রাহুর কাছে আসে আর তাদের হাতের ধারালো নখ দিয়ে রাহুর গায়ের শার্টটা একটা টান দিয়ে ছিঁড়ে ফেলে। রাহু চোখ বুজে সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে। আর তখনই একটা রাক্ষসী রাহুর শরীর দেখে বলল, এই দেখ, এই মানব সন্তানের শরীরটা কেমন, দেখলে চোখ ফেরানো যায় না। তখন একটা রাক্ষসী রাহুকে জিজ্ঞাসা করলো, তুমি কি সত্যি আমাদের সবাইকে গর্ভধারণ করতে পারবে? তখন রাহু বলল, পারবো কিনা জানি না, তবে আমাকে পারতে হবে। তখন সব রাক্ষসীরা রাহুর কথা শুনে সবাই তাদের পরনের সবকিছু খুলে একদম উলঙ্গ হয়ে যায়। রাহুর সামনে এখন 15টা নগ্ন রাক্ষসী। রাহু সবার দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো। তখন একটা রাক্ষসী রাহুকে বলল, তুমি কি তোমার পরনের ধুতি খুলবে না, নাকি আমরা খুলে দিব? তখন রাহু রাক্ষসীদের কথা শুনে বলল, না থাক, আমি খুলতে পারবো। এই বলে রাহু তার পরনের ধুতিটা একটানে খুলে ফেলে। আর তখন সবাই রাহুর দিকে হাঁ হয়ে তাকিয়ে রয়েছে। সবাই মনে মনে ভাবছে, আমাদের বোন রক্ষা হয়তো ঠিকই বলেছে, আমাদের এই ছেলেই পারবে গর্ভধারণ করাতে। তখন একটা রাক্ষসী রাহুর কাছে এসে তার লম্বা নাক দিয়ে রাহুর বুকে আর গায়ের চুম্বন করতে লাগলো। আর এক এক করে 15 জন রাক্ষসীর সাথে সহবাস করতে লাগলো। আর অন্যদিকে রানী রক্ষাবতী বুঝতে পারে তার পেট অনেকটা উঁচু আর ভারী হয়ে যেতে লাগলো। তখন রানী রক্ষাবতী তার পেটের দিকে তাকিয়ে দেখতে পায় পেট অনেকটা ফুলে উঠেছে। রানী রক্ষাবতীর শরীর পরিবর্তন হতে লাগলো কিছু। মহলের সমস্ত দাস দাসীরা রানী রক্ষাবতীর এমন অবস্থা দেখে বলল, কি হয়েছে আমাদের মালকিন, আপনাকে দেখলে মনে হয় আপনি গর্ভবতী হয়ে গেছেন। আর রানী রক্ষাবতী অনুভব করে তার সারা শরীর শিরশির করছে, মানে তাকে আবার মিলন করতে হবে। আর অন্যদিকে রাহু সবার সাথে সমানে যৌন মিলন করছে। রাহুর অবস্থা অনেকটা খারাপ। একটা 13 বছরের ছেলে কতক্ষণ সহবাস করতে পারে? অন্যদিকে মধু সাম্রাজ্যে জানাজানি হয়ে যায় রানী রক্ষাবতী গর্ভবতী হয়েছে। মধু সাম্রাজ্যের সবাই অনেক খুশি, কিন্তু কারো কোনো মাথা ব্যথা নেই কিভাবে রানী রক্ষাবতী গর্ভবতী হলো। সবাই বলছে, আমাদের রানী রক্ষাবতী গর্ভবতী, মধু সাম্রাজ্যের প্রতিটা মৌ রক্ষক আজকে খুশি। আর অন্যদিকে রাহুর এক এক করে সবার সাথে যৌনমিলন শেষ হয়। তখন রানী রক্ষাবতী মহলের দরজা খুলে ভেতরে প্রবেশ করে আর গিয়ে দেখলো রাহু তার রাক্ষসী বোনদের সাথে সহবাস করতে করতে জ্ঞান হারিয়ে ফেলেছে। যে যেরকম পারে রাহুর উলঙ্গ জ্ঞানহীন শরীর নিয়ে খেলা করছে। তখন রানী রক্ষাবতীর দিকে তার সব রাক্ষসী বোনরা তাকিয়ে রয়েছে, কারণ রানী রক্ষাবতী গর্ভবতী সেটা তারা দেখতে লাগলো। আর সব রাক্ষসী বোনেরা এসে রানী রক্ষার পেটে আলতোভাবে হাত বুলিয়ে দিতে লাগলো আর বলল, আমাদেরও তোর মতো সন্তান হবে। এই রাহুই পেরেছে আমাদের সব বোনদের তৃপ্তি দিতে। তখন রানী রক্ষাবতী তার রাক্ষসী বোনদের বলল, তোরা এখন চলে যা, এই রাহুর সাথে আমার কাজ আছে। রানী রক্ষাবতীর কথায় সবাই চলে যায়। আর রানী রক্ষা তার বোনদের বলল, রাহুর জ্ঞান ফিরলে আমি তাদের ডেকে নিব। তখন সব রাক্ষসীরা তার বোন রক্ষাকে সমস্ত কিছু জানিয়ে চলে যায়। আর রানী রক্ষাবতীর অবস্থা অনেক খারাপ হয়। এখন যদি রানী রক্ষাবতী পুরুষাঙ্গের স্বাদ না নিতে পারে তাহলে হয়তো পাগল হয়ে যাবে। তখন রানী রক্ষা রাহুর কাছে গিয়ে রাহুর মাথাটা তার কোলের উপর নিয়ে বলতে লাগলো, এই রাহু ওঠো। রাহুর কোনো সারা শব্দ নেই। আর এদিকে রক্ষা তার শরীরের উত্তেজনা কোনোভাবে ধরে রাখতে পারে না। রাহু জ্ঞানশূন্য অবস্থা রানী রক্ষাবতী তার শরীরের সমস্ত কিছু খুলে ফেলে দিতে লাগলো। আর রানী রক্ষাবতী গর্ভবতী অবস্থায় একদম উলঙ্গ হয়ে যায়। আর রাহু তো আগে থেকে উলঙ্গ ছিল। রানী রক্ষা রাহুর শরীরের ঘ্রাণ নিতে লাগলো, উন্মাদ হয়ে যায়। এরপর রাহুর সাথে রানী রক্ষাবতী আবারও মিলন করে। রাহু এখনও জ্ঞান শূন্য অবস্থায়। আর রানী রক্ষাবতী রাহুর সাথে সহবাস করার সময় রাহুর হুঁশ ফিরল। রাহু নিরুপায় হয়ে শুয়ে রয়েছে। আর এভাবে কয়েক ঘন্টা পর রানী রক্ষার যৌন চাহিদা পূরণ হয়। আর রাহুর জ্ঞান ফিরে তখন রানী রক্ষাবতী তার 15 জন রাক্ষসী বোনদেরকে ডাকে। তারা রাহুকে একটা আপেল খেতে দেয়। আর রাহু তার হারানোর শক্তি ফিরে পায়। রাহু রানী রক্ষার 15 রাক্ষসী বোনকে জানায় তার মধু সাম্রাজ্যের রাজ্যের আসার কথা, সে কেন এসেছে। রাহুর মুখের সব কথা শুনে রাক্ষসীরা বলল, রাহু, তুমি আমাদেরকে তৃপ্তি আর শান্তি দিতে পেরেছ, আমরা তোমাকে আমাদের বিশেষ মধু দিব। এই বলে 15 রাক্ষসী তাদের জাদুর মাধ্যমে বিশেষ মধু দিয়ে দেয়। রাহুকে রানী রক্ষাবতী বলল তাকে পৃথিবীতে রেখে আসবে আর তার মৌ সেনারা রাহুকে পথ দেখিয়ে নিয়ে যাবে। অন্যদিকে ইফরিত জিন তার সাথে থাকা সমস্ত জিনকে নিয়ে থরের কাছে যেতে লাগলো। আর থর অন্ধকার রাতে উঠে দাঁড়ালো আর ভাবতে লাগলো, এই মাংস খেকো প্রেতাত্মার কথা, আমার মৃত্যু হবে কিভাবে আর কে আমাকে মৃত্যু দিবে থর তো জানে না। তাকে হত্যা করতে স্বয়ং ইফরিত জিন আসছে। থরের কাছ থেকে বেশ অনেকটা দূরে থরের মেয়ে আলিফা বসে রয়েছে। তখন থরের চারপাশের মাটিগুলো কাঁপতে লাগলো। তখন আলিফা দৌড় দিয়ে তার পিতা থরের কাছে চলে আসে আর বলল, পিতা, তাড়াতাড়ি এখান থেকে আসো, দেখছো আকাশের পরিবেশ খুব ভয়াবহ। তখন থর তার মেয়েকে বলল, চলো। থর তার মেয়েকে নিয়ে কিছুটা দূরে যাওয়ার পরে থর শুনতে পেল তাকে
কেউ যেন একজন উদ্দেশ্য করে বলল, জানোয়ার, তুই কোথায় যাস? থর পিছনে তাকিয়ে দেখে ইফরিত জিন সহ বিভিন্ন গোত্রের জিন ভয়ানক রাগান্বিত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। তখন মানুষ খেকো পিশাচিনীটা থরকে বলল, আমি বলেছিলাম না তোর মৃত্যু হবে, আর তোর মৃত্যুর দেবতা আসছে, আর এই দেখ এসে গেছে। অনেকদিন পর তাজা মাংস খেতে পারবো। এই কথা শুনে ইফরিত পিশাচটা মানে প্রেতাত্মার দিকে তাকায়। ইফরিতের তাকানো দেখে চুপ হয়ে যায় প্রেতাত্মা। তখন ইফরিতকে দেখে থরের মেয়ে আলিফা জ্ঞান হারিয়ে ফেলে, আর থর ইফরিতকে বলল, তুই এখানে আমার কাছে কি চাস? থরের কথা শুনে ইফরিত বলল, জানোয়ার, ইতিমধ্যে সবকিছু ভুলে গিয়েছিস? থর তখন বলল, আমি কিছু করিনি, আর আমি কি ভুলে যাব? থরের কথা শুনে ইফরিত বলল, আচ্ছা, তোকে আমি সব কিছু মনে করিয়ে দিচ্ছি, তুই কি করেছিস, আর তোকে এখনই মনে করাবো। তখন ইফরিত হাতের ইশারা দেয়, আর সাথে সাথে শতখানেক ভয়ানক জিন থরকে বন্দি করে ফেলে। তখন থর তার পালিত জিনগুলোকে ডাকতে লাগলো। থরের ডাকে থরের কোনো জিনিস তার কাছে আসে না। আর তখন ইফরিত থরের দিকে তাকিয়ে হাসতে লাগলো আর বলল, তোর কোনো জিন আসবে না। আমি এখানে আসার সময় তোর সমস্ত জিনকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি, নরকের কীট। তখন থর ইফরিতের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। ইফরিত বলল, এখন কিছু মনে পড়েছে? তখন ইফরিত বলল, এখন কিছু মনে পড়েছে। তখন ইফরিতের কথা শুনে থর বলল, না, আমি কিছু মনে করিনি। থরের মুখে মিথ্যা কথা শুনে ইফরিত রেগে যায়, আর তখন ইফরিতের গা থেকে আগুনের লাভা বের হয়ে যায়। ইফরিত রাগান্বিত হয়ে থরকে বলল, জানোয়ার, মানুষ জাতি আসলেই মিথ্যাবাদী। মানুষ হলো সেরা জীব, কিন্তু মানুষ সেরা জীব হয়ে নিকৃষ্ট জঘন্য ভয়ানক কাজগুলো করে, যেগুলো আমরা আগুনের তৈরি জিন হয়েও করতে ভয় পাই। আমরা তো আমাদের উপরওয়ালাকে ভয় করি, মৃত্যুর পর আমাদের পুনরায় আবার জীবিত করবে আমাদের উপরওয়ালা, কিন্তু তোরা মানুষটা সবকিছু জেনেও সেটা বেশি বেশি করে করিস। যা, আজকে আমিও মানুষের মতো এমন করে একটা জঘন্য নিকৃষ্ট কাজ করব, তখন তোরা বুঝতে পারবি আসলে তোরা মানুষ কতটা ভয়ানক। তখন ইফরিতের চোখ পড়ে থরের একমাত্র মেয়ে আলিফার উপর। তখন ইফরিত আলিফাকে দেখে হিংস্র জানোয়ারের মতো হাসতে লাগলো, আর ইফরিতের হাসি দেখে থর বুঝতে পারে তার মেয়ের সাথে কিছু একটা হতে চলেছে। তখন ইফরিত থরের মেয়ের কাছে যেতে লাগলো, আর থরকে ইফরিত বলল, তোর মেয়েকে তোর চোখের সামনে হত্যা করব, আর তারপরে তোকে আর তোর মেয়েকে হত্যা করার আগে সহবাস করব। এ বলে ইফরিত হাসতে লাগলো। তখন ইফরিতের মুখে এইসব কথা শুনে থর বলল, না ইফরিত, না, এটা তুই করতে পারিস না। আমার মেয়েকে হত্যা করিস না। আমি পিতা হয়ে সন্তানের মৃত্যু কিভাবে দেখব, আর তার আগে আমাকে হত্যা কর। এই বলে থর ইফরিতের কাছে অনুরোধ করতে লাগলো। তখন ইফরিত থরকে বলল, জানোয়ার, মেয়ের মৃত্যুর কথা শুনে খুব কষ্ট লাগে। তোর নিষেধাক পিশাচগুলো যখন আমাদের এক একটা জিন ভাইকে হত্যা করেছে, তখন আমাদের অনেক কষ্ট হয়, আর তুই এখন বুঝতে পারবি আপনজনকে হারিয়ে ফেললে কতটা কষ্ট হয়। তখন ইফরিত থরকে আবার বলল, তোর ভাগ্যটা কিছুটা হলেও ভালো, তোর মৃত্যুটা সহজ হবে। এখানে যদি আমাদের মালিক রাহু থাকতো, তোর গা থেকে জ্যান্ত অবস্থাতে ছাল ছাড়িয়ে নিত। আর আমি তোর সাথে এত কথা বলছি কেন? পিতার সামনে মেয়ের ইজ্জত নিতে লাগলো ইফরিত। থরের মেয়ে আলিফার কাছে গিয়ে ইফরিত আলিফাকে বলল, তোর জ্ঞান আর ফিরবে না, কারণ তুই হইলি মানুষ কন্যা, আর আমি তোর সাথে সহবাস করার সময় তুই তখনই সবকিছু ফেটে রক্তপাত হয়ে মারা যাবি। তখন ইফরিত আলিফার কাছে যায়, আর পিতার সামনে আলিফার গায়ের সবকিছু খুলতে লাগলো। এই দৃশ্য দেখে থর চোখ বন্ধ করে কান্না করতে লাগলো। তখন ইফরিত তার সাথে থাকা জিনদেরকে বলল, ওই জানোয়ার থর যেন চোখ বুঝে থাকতে না পারে, আর থর যেন এই দৃশ্য দেখে আমি ওর মেয়ের সাথে কি করি। পিতা হয়ে এই জানোয়ার দেখতে হবে এই সব কিছু। তখন ইফরিত আলিফার গা থেকে শাড়িটা খুলে ফেলে। হাতাকাটা ব্লাউজ পরা ছিল আলিফা। ইফরিত আস্তে আস্তে করে আলিফার নাভি পর্যন্ত সবকিছু একদম খুলে ফেলে। আমি আগেই বলেছিলাম থরের মেয়ে দেখতে স্বর্গের অপ্সরার মতো। থরের কিছুই করার নেই। থর অসহায় হয়ে দেখতে লাগলো তার মেয়ের মৃত্যু, আর মৃত্যুর আগে নিকৃষ্ট কাজ। থর আর নিজের চোখে এসব দেখতে পারছে না। থর বারবার উপরওয়ালাকে প্রার্থনা করতে লাগলো তার মৃত্যুর জন্য। থর আর এইসব নিতে পারছে না। থরের মেয়ে আলিফা তো তখনও জ্ঞানহীন অবস্থায় পড়ে রয়েছে। আলিফার শরীরের গঠন দেখে ইফরিত অবাক হয়ে যায়, আর যৌন উত্তেজনায় ব্যাকুল হয়ে যায়। তখন থর আলিফার সমস্ত কিছু উলঙ্গ করে ফেলে, এবং ইফরিত দেখতে পেল আলিফার যোনি থেকে রক্তপাত হতে লাগলো, আর এই রক্ত থেকে কেমন যেন একটা গন্ধ আসতে লাগলো। এটা দেখে ইফরিত চিৎকার দিয়ে ওঠে আর বলে, এই থর কন্যার আর পিরিয়ড হওয়ার সময় পেল না। এ বলে আলিফার কাছ থেকে ইফরিত জিন উঠে আসে। জিনের সাথে শারীরিক সম্পর্ক আলিফার মানে ইফরিতের আর করা হলো না। জিন যে মেয়েগুলোর পিরিয়ড হয় সে মেয়েগুলোর সাথে শারীরিক সম্পর্ক করে না।
তখন ইফরিত বলল, আমি এই মেয়ের সাথে এখন আর যৌনমিলন করতে পারবো না, কারণ মানুষ কন্যার পিরিয়ডের রক্ত আমাদের শরীরে লাগলে আমাদের শরীরে ক্ষতি হয়, আর সেখানে তো পুরুষাঙ্গ। এটা শুনে থর কিছুটা দুশ্চিন্তা মুক্ত হয়। এটা দেখে ইফরিত বলল, থর, ভালো লাগে, আমি নই তোর মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করলাম, কিন্তু আমি তোর মেয়েকে নিয়ে যাব আমাদের মালিক রাহুর কাছে, আর আমাদের মালিক রাহু তোর কন্যা আলিফার সাথে যৌনমিলন করবে। এই বলে ইফরিত হাসতে লাগলো, আর ইফরিত তার সাথে থাকা জিনদের বলল, এই জানোয়ার থরকে গাছের উপর ছুড়িয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা কর। ইফরিতের কথা মতো থরকে বড় একটা তেঁতুল গাছের সাথে ফাঁস দিয়ে হত্যা করে। আর তখন মাংস খেকো প্রেতাত্মা থরের মাংস খেতে লাগলো আর বলল, আমি বলেছিলাম তোর মাংস আজকে আমি খাবো। এই কথাগুলো থরের ডেড বডির সাথে বলতে লাগলো প্রেতাত্মাটা। তখনও আলিফা জ্ঞানশূন্য অবস্থায় পড়ে রয়েছে। আলিফা তো জানে না তার পিতাকে হত্যা করা হয়েছে, আর তার সাথে তার পিতার লাশটাও খাচ্ছে এক প্রেতাত্মা। অন্যদিকে রাহু মধু সাম্রাজ্য থেকে মৌ সাম্রাজ্যের রানী রক্ষাবতীর বোনদের সাথে শারীরিক সম্পর্ক করে তাদেরকে খুশি করে তাদের কাছ থেকে মূল্যবান মধু নিয়ে আসতে লাগলো। তখন আব্দুল দাদু রাহুকে বলল, তারপরে কি তুমি জগৎ সংসারকে রক্ষা করতে পারছিলে? রাহু আব্দুল দাদুকে আরও কিছু বলতে যাবে তার অতীতের ঘটনা। তখন তানহা এসে বলল, ভাইয়া, ভাইয়া চল, অনেক রাত হয়েছে, এখন আমাদের যেতে হবে, মা তোকে ডাকতে আমাকে পাঠিয়েছে। আব্দুল দাদু বুঝতে পারে রাহুর পুরোটা স্মৃতি ফিরে না আসলেও কিছুটা এসেছে, আর রাহু এটাও এখন জানতে পারে সে একজন তান্ত্রিক ছিল। আব্দুল দাদুর মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। এখন রাহু যদি তার আগের রূপে ফিরে আসে তবে তো অনেক ক্ষতি। তখন আব্দুল দাদু বলল, হে আল্লাহ, রক্ষা করো তুমি সবাইকে। অন্যদিকে রিমি তখন ঘরে তামিম মানে রাহুর মায়ের সাথে কথা বলছে। তামিমের মা মনে মনে ভাবে, এইরকম একটা মেয়ে যদি আমার ছেলের বউ হতো। অন্যদিকে তামিম তো রিমিকে বিষখালী গ্রামে বসে পছন্দ করে। পছন্দ বললে ভুল হবে, ভালোবাসে। আর তানহা তো জানে না এখানে রাউফও আছে। তামিম আর তানহার সাথে রিমি আর রাউফের তখনও দেখা হয় না। অন্যদিকে রাউফ তো রিমিকে পছন্দ করে, আর রিমি তো কাউকে পছন্দ করে না। তার মনে শুধু পিতা হত্যার প্রতিশোধের ক্ষোভ রাহুর জন্য। আর রাহু তো জানে না এই রিমি হলো তার পিতা তান্ত্রিক রামের হত্যাকারী রহিম হুজুরের নাতি। আর আব্দুল দাদু সব জানে, আর আব্দুল দাদু আল্লাহর কাছে প্রার্থনা করে যেন রিমি এই কথাটা জানতে না পারে যে তামিম হলো সেই রাহু আর তার পিতার হত্যাকারী। তবে রিমি রাহুকে নরকের জ্বালা দিয়ে হত্যা করবে। তখন আব্দুল দাদু কোনো উপায় না পেয়ে মুসলিম জিন আজমাইন ফায়েককে স্মরণ করে। আর অন্যদিকে আব্দুল দাদুর সাথে রাহু কথা বলে তার মায়ের কাছে চলে যায়। রাহু তো এখন জানে তার আসল মা এরা না, আর তানহা তামিম মানে রাহুর আসল বোন না। তখন তামিম এর মা বলল, বাবু এখন কেমন লাগছে? তখন তামিম তার মাকে বলল, মা এখন অনেকটা ভালো লাগছে। আর তখন দাদি এসে বলল, দাদু ভাই, তোর হঠাৎ হঠাৎ করে কি হয়? তোর আব্দুল দাদু কি কিছু বলেছে? তখন তামিম তার দাদির দিকে তাকিয়ে মনে মনে ভাবল, এরা যখন জানতে পারবে আমি তাদের কেউ না, তখনও কি আমাকে এরকম ভালোবাসবে? তখন তামিমকে ভাবতে দেখে দাদি বলল, কি ভাবছো দাদু ভাই? তখন তামিম দাদিকে বলল, আব্দুল দাদু বলেছে তেমন কোনো সমস্যা নেই আমার। আর আমার কথা শুনে আব্দুল দাদু বলল, আমি আর্মি থাকাকালীন অনেক সময় ধরে ফায়ারিং ট্রেনিং আর অতিরিক্ত রাত জাগার কারণে মাঝে মধ্যে এরকম ব্যথা হয়। আর বলল কিছুদিন রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। তামিম তার দাদিকে মিথ্যা কথা বলে। অন্যদিকে আব্দুল দাদু তো তামিম মানে এর কাছ থেকে পুরো কথাটা শুনতে পারল না, শুধু সাম্রাজ্যের রানী রক্ষাবতী আর তার পিশাচিনী রাক্ষসী বোনদের কাছ থেকে মূল্যবান মধু নিয়ে আসলে এই জগৎ সংসারকে রক্ষা করেছে। আর থরের মেয়ে কি এখনো জীবিত আছে? এইসব প্রশ্নের উত্তর আব্দুল দাদুর মনে ঘুরপাক খেতে লাগলো। আব্দুল দাদু মুসলিম জিন আজমাইন ফায়েককে স্মরণ করার কারণে মুসলিম জিন আজমাইন ফায়েক আব্দুল দাদুর মগজে এসে বলল, আমি গভীর রাতে তাহাজ্জুদের নামাজের পর আপনার সাথে দেখা করব। তখন আব্দুল দাদু মুসলিম জিন আজমাইন ফায়েককে বলল, জি ইনশাল্লাহ, আমি আপনার জন্য অপেক্ষা করব। তামিম তানহা আর তার দাদি আর মায়ের সাথে চলে যায়। আর তার কিছুক্ষণ পর রিমি আর রউফ ঘরে আসলো। তখন আব্দুল দাদু রাউফকে বলল, দাদু ভাই এতক্ষণ কোথায় ছিলে? তখন আব্দুল দাদুর কথায় রাউফ বলল, এই তো দাদু ভাই, একটু বাইরে ছিলাম। কিছু কি হয়েছে? তখন রাউফের কথা শুনে আব্দুল দাদু বলল, না দাদু ভাই, অনেকক্ষণ ধরে দেখি না, তাই জিজ্ঞেস করলাম। অন্যদিকে শক্তিশালী জিনের সর্দার মারিদ এক মনে ভাবতে লাগলো, এভাবে আর কতদিন? মাস চলে যায়, দিন চলে যায়, তারপরেও একমাত্র মেয়ে মাধবী রাহুর জন্য অপেক্ষা করছে। মাধবী জিন কন্যা হয়ে একজন হিন্দু ছেলের জন্য এত বছর ধরে অপেক্ষা করছে। না, আর হয় না, এই রাহুকে এই পৃথিবীতে ওর অস্তিত্ব মুছে ফেলবো।
তারপরে ভালো কোনো গোত্রের জিন রাজকুমারের সাথে আমার একমাত্র মেয়ে মাধবীকে বিবাহ বন্ধনে আবদ্ধ করব। আর রাহু বাড়িতে গিয়ে কাউকে কিছু না বলে রাহুর রুমে চলে যায়। আর রাহু কাউকে কিছু বলবে বা কি? রাহু তো এখন জানে তারা তার কেউ না, মানে রক্তের কেউ না। রাহুর এমন চলে যাওয়া দেখে রাহু মানে তামিমের মা কাছে গিয়ে বলল, বাবু কি হয়েছে, তোমার মন খারাপ? আমি তোমার মা, আমাকে বলো তোমার কি হয়েছে। আচ্ছা, তোমার কি আর তোমার দাদুর বাড়িতে থাকতে মন চাইছে না? তুমি চাইলে আমরা কালকে বাংলাদেশ থেকে ভারত চলে যাব। তামিম তার মায়ের দিকে এক মনে তাকিয়ে রয়েছে আর ভাবতে লাগলো, এরা আমার আপন কেউ না, তারপরেও আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। আচ্ছা, তবে মায়েদের ভালোবাসা কি এমনই হয়? তখন তামিম দেখলো তার দাদি হাতে করে এক গ্লাস দুধ নিয়ে আসছে আর তামিমকে উদ্দেশ্য করে বলল, দাদু ভাই, রাতে কিছু না খেয়ে ঘুমাতে হয় না, শরীর খারাপ করবে, এই গরম দুধ খেয়ে নাও, শরীর ভালো লাগবে। তামিম তখন তার দাদি আর মাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আর তামিমের কান্নার কারণে দাদি আর মা বুঝতে পারে না, কারণ তামিম জানে সে আর তার এই সাজানো গোছানো পরিবারের সাথে থাকতে পারবে না। তখন তামিমের মা রাহু মানে তামিমকে বলল, আচ্ছা বাবু, অনেক রাত হয়েছে, এখন ঘুমাও। মা আর দাদি বুঝতে পারে তামিমের কিছু একটা হয়েছে, তাই তামিমকে একলা ছেড়ে যায় রেস্ট করতে। অন্যদিকে মাধবী বিষখালী নদীর তীরের একটা খোলা জায়গায় দাঁড়িয়ে রয়েছে। জায়গাটা চারপাশে বড় বড় উঁচু গাছ আর মাঝখানে শুনশান খোলা জায়গায়, তার সাথে নীরবতা। আর আকাশে তখন চাঁদের আলো, কিছু মেঘ এসে চাঁদের আলোতে মাঝে মধ্যে হানা দেয় আবার পালিয়ে যায়। মাধবী তখন একটা কথা ভাবছিল, আচ্ছা রাহু কখনো কি আমার হবে? আমি কেন রাহুকে ছাড়া অন্য কাউকে ভাবতে পারি না? আমি তো একটা পরী, আর পরী হয়ে আমি কিভাবে অন্য একটা মানুষের প্রেমে পড়ি? আচ্ছা, ভালোবাসা কি মানুষ জিন পরী দেখে হয় না? আমি তো রাহুকে আমার হৃদয় থেকে এক মুহূর্তের জন্য মুছে ফেলতে পারি না। হে আল্লাহ, আমাকে আর কত ধৈর্য ধারণ করাবে? রাহুকে কবে আমার করে দিবে? আর অন্যদিকে জলদেবতা তার জলরাজ্যে বসে রয়েছে। তখন একটা জলসেনা জলদেবতার কাছে গিয়ে বলল, হে জলদেবতা, জলের শক্তিমান বাদশাহ, আপনার জন্য একটা সংবাদ নিয়ে আসলাম। তখন জলসেনাকে জলদেবতা বলল, কি সংবাদ নিয়ে আসছো আমার কাছে? তখন জলসেনা বলল, আমরা তো জানি আপনি আপনার পুত্র হত্যা প্রতিশোধ নিতে চান আর অনেকবার সুযোগও পেয়েছেন, কিন্তু তারপরও আপনার শত্রুকে হত্যা করেননি। কারণ হলো আপনার শত্রু মানে রাহুর স্মৃতিশক্তি ছিল না বলে। আর আপনি যদি তখন রাহুকে হত্যা করতেন তবে রাহু জানতেও পারত না আপনি কে আর কিসের জন্য রাহুকে হত্যা করছেন। তখন আবার জলসেনা বলতে লাগলো জলদেবতাকে, আমি যে খবরটা এখন দিব এটা আপনার জন্য কিছুটা হলেও খুশির সংবাদ হবে। তখন জলসেনা বলল, আপনার শত্রু মানে রাহুর স্মৃতিশক্তি ফিরে এসেছে। তখন জলদেবতা এই খবরটা শোনার সাথে সাথে বিকট শব্দে হাসতে লাগলো আর বলল, এতদিন পর একটা ভালো খবর দিলি। আর আমার যত সৈন্য সেনা আছে সবাইকে বলো যুদ্ধের প্রস্তুতি নিতে। আজকে সন্ধ্যায় আমরা রাহুকে হত্যা করব আর রাহুর কাটা মাথাটা আমাদের কেল্লার চূড়ায় রাখবো, যাতে আর কখনো কোনো জিন বা মানুষ তান্ত্রিক জলদেবতার বিরুদ্ধে যাওয়ার দুঃসাহস না দেখায়। তখন জলসেনা জলদেবতাকে বলল, আপনি কি আপনার মেয়ের সিদ্ধির কথা ভুলে গেছেন যে রাহু আপনার মেয়েকে অন্যায়ভাবে বন্দী করে একটা নিকৃষ্ট জঘন্য কাজ করে আসছে? আমরা রাহুকে হত্যা করার পর রাহুর সমস্ত জিনদের আমাদের করে নিব। তখন জলদেবতা বলল, তাই হবে। এই বলে জলদেবতা বসা থেকে উঠে দাঁড়ায় আর তার সমস্ত জলসেনাদের উদ্দেশ্য করে বলে, হে আমার শক্তিশালী জলসেনা, আমি জানি তোমাদের রয়েছে অনেক সাহস আর ক্ষমতা। আমি তোমাদের এখানে কেন ডেকেছি আশা করি বুঝতে পেরেছ। আমার চিরশত্রু রাহুকে হত্যা করার এখন মূল সময়। আমরা এর আগেও রাহুকে একবার হত্যা করতে চেয়েছি, কিন্তু আমাদের কিছু ভুলের জন্য আমরা করতে পারিনি। কিন্তু আমরা এই ভুল আর করব না। শত্রুকে বাঁচিয়ে রাখা আমাদের জন্য ক্ষতি হবে। তাই তোমরা তোমাদের সমস্ত শক্তি দিয়ে এই যুদ্ধ করবে। আর একটা কথা মাথায় রাখবে, যুদ্ধক্ষেত্র থেকে কখনো পালিয়ে আসবে না। আমরা হলাম জলের দুনিয়ার শক্তিশালী সেনা। আমরা মৃত্যুকে প্রয়োজন হলে হাত বাড়িয়ে নেব। এভাবে কিছুক্ষণ জলদেবতা তার জল সেনাদের মোটিভেশন করে আর সমস্ত সেনারা জলদেবতাকে জয়ধ্বনি করতে লাগলো। আর জলদেবতা মনে মনে অনেক খুশি হয় আর বলল, ওই জানোয়ার রাহুর শেষ দিন হবে কালকে। অন্যদিকে মাধবীর পিতা শক্তিশালী জিন মারিদ হত্যা করতে চায় রাহুকে, তার একমাত্র মেয়ের জীবন থেকে সরিয়ে দিতে। অন্যদিকে জলদেবতা রাহু হয়তো কিছুই জানে না, তাকে হত্যা করার গভীর ষড়যন্ত্র করছে মারিদ আর জলদেবতা। অন্যদিকে রাত গভীর, আব্দুল দাদু তাহাজ্জুদের নামাজ আদায় করে বসে বসে তসবিহ গুনছে। তখন আব্দুল দাদু মিষ্টি একটা গন্ধ পেতে থাকে। আব্দুল দাদু বুঝতে পারে মুসলিম জিন আজমাইন ফায়েক আসছে। আর কিছুক্ষণ পর আব্দুল দাদু মিষ্টি একটা কণ্ঠে সালাম শুনতে পায়। আসসালামু আলাইকুম আব্দুল, কেমন আছো? আব্দুল দাদু সালামের উত্তর দিয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো। তখন আব্দুল দাদুকে মুসলিম জিন আজমাইন ফায়েক বলল, আব্দুল, আপনি আমাকে কেন ডেকেছেন সেটা আমি জানি।
তখন মুসলিম জিন আজমাইন ফায়েকের কথা শুনে আব্দুল দাদুকে বলল, তবে আমরা এখন কি করব? রাহুর সাথে কালকে আমি কথা বলছি, আর রাহুর সাথে কথা বলে বুঝতে পারলাম রাহু আবার তান্ত্রিক হয়ে যাবে, যে কিনা মাত্র 13 বছর বয়সে এতটাই শক্তিশালী তান্ত্রিক ছিল। এখন তো রাহুর বয়স 23 বছর। এখন যদি রাহু তার হারানো ক্ষমতা ফিরে পায় তবে জিন মানুষ জাতি সবার ভয়ানক ক্ষতি হবে। তখন আব্দুল দাদুর কথা শুনে মুসলিম জিন আজমাইন ফায়েক বলল, আব্দুল, তুমি হয়তো জানো রাহুর হাজার হাজার জিন পিশাচ রয়েছে। সে জিন পিশাচ এখনও রাহুর জন্য অপেক্ষা করছে, আর তাদের বিশ্বাস তাদের মালিক আবার ফিরে আসবে তাদের কাছে। তখন আব্দুল দাদু বলল, রাহু যদি তার বর্তমানে চলে যায় তবে কি বর্তমানে যে রাহুর বাবা মা, বোন, দাদা দাদি আর রাহু একজন আর্মি ক্যাপ্টেন ছিল এগুলো কি ভুলে যাবে? মানে আমি বলতে চাইছি, রাহুর যখন স্মৃতি নষ্ট হয়ে যায় তখন তার অতীতের কিছু মনে থাকে না, আবার রাহু যখন তার স্মৃতিশক্তি ফিরে পাবে তখন কি তার বর্তমানের কিছু মনে থাকবে? তখন আব্দুল দাদুর কথা শুনে মুসলিম জিন আজমাইন ফায়েক বলল, আমি তোমার কথা বুঝতে পারছি আব্দুল, তুমি আমাকে এমন একটা প্রশ্ন করবে আমি জানতাম। তবে শোনো, রাহু যখন তান্ত্রিক হয়ে যাবে তখন তার এই 10 বছরের কিছু মনে থাকবে না, আর রাহুর মনে থাকবে তার 13 বছরের সমস্ত কিছুর কথা, যখন রাহু তান্ত্রিক ছিল ওই সব কিছু। আব্দুল দাদু মুসলিম জিন আজমাইন ফায়েকের কথা শুনে খুব চিন্তিত হয়ে পড়ে, কারণ আব্দুল দাদু জানে রাহুর যখন সমস্ত স্মৃতি ফিরে পাবে তখন তো আর রাহু তার মা বোনকেও চিনবে না, আর তখন কিনা তাদের ক্ষতি করে না বসে রাহু। আর আমার বন্ধু মাসুদ খান এটা তো জানে না তার নাতি রাহু তাদের নাতি নয়। তখন আব্দুল দাদু মুসলিম জিন আজমাইন ফায়েককে বলল, আচ্ছা, তবে রাহুর স্মৃতিশক্তি ফিরে আসা থেকে কিভাবে আটকানো যায়? তখন মুসলিম জিন কিছুক্ষণ চুপ করে থাকে, আর কিছুক্ষণ পর মুসলিম জিন আজমাইন ফায়েক আব্দুল দাদুকে বলল, আব্দুল, উপায় একটা আছে, তবে এই কাজ করা অনেক বিপজ্জনক, কারণ বাংলাদেশের বেতাগী উপজেলার বিবিচিনি গ্রামের পাশে কাটাখালী নামের একটা বাজার রয়েছে, আর এই বাজারে পূর্ব দিকে একটা স্কুল রয়েছে, আর এই স্কুলে অনেক বছর আগে লেখাপড়া হতো, এখন আর হয় না। ওই স্কুলের পাশে বেশ কিছুটা একটা খোলা জায়গা রয়েছে, আর ওই জায়গার পাশে রয়েছে একটা হাজার হাজার বছর আগের পুরনো বকুল গাছ, আর বকুল গাছের একদম নিচে রয়েছে পুরাতন আমলের কবরস্থান, আর বকুল গাছের পাশে রয়েছে একটা তাল গাছ, বেল গাছ আর আম গাছ, আরও রয়েছে পুরাতন একটা পুকুর, আর পুকুরের পাড়ে রয়েছে বিশাল আকারের একটা চাম্বল গাছ। তখন আব্দুল দাদু বলল, ওইখানে কি রয়েছে? মুসলিম জিন বলল, বকুল গাছের নিচে 4টা মারিদ গোত্রের জিনদের বন্দি করে রেখেছে, আর এই 4টা জিনের মধ্যে মারিদ গোত্রের জিনদের সর্দারও বন্দি অবস্থায় রয়েছে, শত শত হাজার হাজার বছর ধরে তার কোনো হিসাব নেই। তখন মুসলিম জিন আজমাইন ফায়েক বলল, আমাদের ওই 4টা জিনকে বন্দি থেকে মুক্ত করে দিতে হবে, আর এই জিনেরা পারবে রাহুর স্মৃতিশক্তি আটকে রাখতে, আর ওই জিনরা হাজার হাজার বছর বন্দি থেকে অনেক রাগান্বিত হয়ে রয়েছে, আর ওরা শপথ করে নেয় ওদের যারা মুক্ত করবে তাদেরকে হত্যা করবে, কারণ মানুষের ওপরে ওদের ঘৃণা সৃষ্টি হয়। আর যে কবিরাজ এই জিন 4টাকে বন্দি করে রাখে তখন সে একটা বিশেষ বিদ্যা দিয়ে বন্দি করে, মানুষ ব্যতীত কেউ ওদেরকে মুক্ত করতে পারবে না। তাই আমি প্রথমে বলেছি এই কাজটা অনেক কঠিন, আর আমরা জিনেরা এই কাজটা করতে পারবো না। তখন আব্দুল দাদু মুসলিম জিন আজমাইন ফায়েকের কথা শুনে বলল, আচ্ছা, তবে কি কোনো উপায় নেই? তখন আব্দুল দাদুর কথা শুনে মুসলিম জিন আজমাইন ফায়েক বলল, আছে একটা উপায়। তখন আব্দুল দাদু বলল, কি? মুসলিম জিন বলল, বিবিচিনি গ্রামে কাটাখালী বাজারের সেই পরিত্যক্ত স্কুলের পাশে কয়েকটি ছেলে আছে, ওরা পারবে এই কাজ করতে। তখন আব্দুল দাদু বলল, ছেলেগুলো কি করে আর ওদের নাম কি? মুসলিম জিন আজমাইন ফায়েক বলল, ছেলেগুলোর নাম হলো মাসুদ, অমিত, নাদিম আর হৃদয়। ওরা হলো এই গ্রামের ছেলে, ওরা এর আগে অনেক অনেক কঠিন কাজ করেছে, আর ওরা হলো মুসলিম ছেলে। ওদের মনে যতটা মায়া আর ততটাই হিংসা, তার চেয়েও চতুর আর বুদ্ধিমান। ওদের দিয়ে আমাদের এই বন্দি মারিদ জিনদেরকে মুক্ত করাবো। তখন মুসলিম জিন আজমাইন ফায়েকের কথা শুনে আব্দুল দাদু বলল, এই 4টা ছেলে কি আমাদের কথা শুনবে? আজমাইন ফায়েক বলল, না শুনলে আমাদের শোনাতে হবে। তখন আব্দুল দাদু জিজ্ঞাসা করলো, ওই বিবিচিনি গ্রামে তো আরো ছেলে ছিল, তারপরেও এই ছেলেদের কথা কেন বলছেন আপনি? মুসলিম জিন বলল, আমি কেন এত ছেলে থাকতে এই ছেলে 4টার কথা বললাম? তবে শোনো, এই ছেলেগুলো সবসময় একসাথে থাকে, তাদের সাথে কারো রক্তের সম্পর্ক নেই, তবুও দিন নাই রাত নাই সবসময় একসাথে এদেরকে দেখা যায়, আর এই ছেলে 4টা বিবিচিনি স্কুলে একসাথে পড়তো। তখন আব্দুল দাদু মুসলিম জিন আজমাইন ফায়েকের কথা শুনে বলল, এখন কি তবে পড়ে না? তখন মুসলিম জিন আজমাইন ফায়েককে বলল, না। মুসলিম জিন আজমাইন ফায়েক বলতে লাগলো, মাসুদ, অমিত, নাদিম আর হৃদয় ওরা ছোট থাকতে একসাথে একই স্কুলে পড়তো। ক্লাস 5 পাশ করে ওরা মাধ্যমিক স্কুলে ভর্তি হয়, ক্লাস 6-এ বিবিচিনি গ্রামে।
ওরা সব সময় স্কুলে যেত, কিন্তু 1-2 ক্লাস করে আর করতো না। স্কুল পালিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো। আমি বলেছিলাম কাটাখালী বাজারে পরিত্যক্ত স্কুলের পাশে একটা খালি জমি রয়েছে, সেখানে মাসুদ একলা বসে রয়েছে, আর মাসুদ অনুভব করে তার পেছনে কেউ একজন হাত দিয়েছে। মাসুদ পেছনে তাকিয়ে দেখে অমিতকে। তখন মাসুদকে অমিত বলল, কি মাসুদ, একলা এখানে বসে রয়েছিস কেন? কিছু হয়েছে তোর? কি ব্যাপার? তখন মাসুদ অমিতকে বলল, নাদিম আর হৃদয় কোথায়, তুই একলা আসছিস? তখন অমিত মাসুদকে বলল, কি হয়েছে শুনি না, একলা এখানে কি করস? তখন মাসুদ বলল, আরে ভাই কিছু করি না। তখন অমিত মাসুদকে বলল, আমি কালকে স্কুল থেকে বের হয়ে যাওয়ার সময় স্যার আমাকে ডাক দেয়। আমি তখন স্যারের কাছে যাই, স্যার কিসের জন্য ডাক দিয়েছে সেটা জানার জন্য। তখন আমি দেখলাম আমাদের ক্লাসে একটা নতুন মেয়ে ভর্তি হয়েছে, মেয়েটা অনেক সুন্দর। তখন মাসুদ অমিতের কথা শুনে হাসি দিয়ে বলল, তোর কাছে তো সব মেয়েই সুন্দর লাগে, এর আগেও সুমনা ছিল, আর এখন অন্য কেউ। তখন অমিত বলল, মাসুদ সত্যি মেয়েটাকে আমার ভালো লেগেছে। তখন মাসুদ বলল, ভালো লেগেছে যেহেতু তাহলে কথা বল, আর আমাকে এইসব কথা বলছিস কেন? তখন অমিত মাসুদের কথা শুনে বলল, কথা বলার অনেক চেষ্টা করি, পরে জানতে পারি এটা স্যারের মেয়ে, তাই আর কথা বলার দুঃসাহস দেখায়নি। তখন মাসুদ বলল, বাহ, তোর মেয়ে পছন্দ হয়েছে কালকে, আর তুই বলতে আছিস আজকে? আমাদের কালকে বলিস নাই কেন? তখন মাসুদের কথা শুনে অমিত বলল, কিভাবে বলবো, কালকে তো আমাদের সাথে সারাক্ষণ হৃদয় নাদিম ছিল, আর ওদের সামনে এই কথা বললে সারা গ্রামে বলে বেড়াবে, তাই তখন বলেনি, এখন বলছি। তখন সব কথা শুনে মাসুদ বলল, আচ্ছা তবে এখন কি করতে হবে আমাকে? অমিত মাসুদের কাছে এসে বসলো, বলল, মাসুদ ওই মেয়ের সাথে আমাকে কথা বলিয়ে দে, আমার একলা কথা বলতে ভয় করে। তখন অমিতের কথা শুনে মাসুদ বলল, সুমনের সাথে কথা বলতে ভয় করে না, আর স্যারের মেয়ে দেখে কথা বলতে ভয় করে তোর? অমিত বলল, মাসুদ দোস্ত আমার, তুই তো জানিস আমি কেমন, প্লিজ বন্ধু। তখন মাসুদ অমিতকে বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোকে কথা বলিয়ে দেব, এবার একটু চুপ কর। এর মধ্যে নাদিম আর হৃদয় আসে, আর অমিত আর মাসুদ একসাথে দেখে বলল, তোরা দুই হারামি এখানে কি করছিস, আর আমরা তোদেরকে সব জায়গায় খুঁজছি? তখন মাসুদ বলল, কিছু না, তোরা বস, আমাদের সাথে গল্প কর। তখন নাদিম বলল, না দোস্ত এখন বসতে পারবো না, চল কোথা থেকে ঘুরে আসি। অমিত বলল, না কালকে আমাদের স্কুলে যেতে হবে, তোদের ঘোরার প্রয়োজন হলে তোরা ঘুরে আসতে পারিস। তখন হৃদয় বলল, তোদের ছাড়া আমরা এখনো ঘুরতে যাব, এটা কোনো কথা? এখানে সারাদিন বসে থাকবি, নাকি তোরা কানা সেলিম চাচার দোকানে চা খাবি? তখন মাসুদ বলল, আচ্ছা তবে চা খাওয়া যায়, চল। তখন মাসুদ আর তারা সবাই কানা সেলিম চাচার দোকানে চা খেতে যায়। কিছুক্ষণ পর চারজন কাটাখালী বাজারের কানা সেলিমের দোকানে চা খেতে যায়। এই কাটাখালী বাজারে মাত্র 3টা দোকান ছিল, 2টো চায়ের দোকান আর একটা ফার্মেসি। তখন মাসুদ কানা সেলিমকে বলল, সেলিম চাচা 4টা দুধ চিনি দিয়ে চা দাও তো। তখন কানা সেলিম চাচা মাসুদকে বলল, কোথায় থাকো তোমরা, তোমাদের চারজনকে তো দেখাই যায় না। তখন মাসুদ বলল, সব মিলে একটু ব্যস্ততার মধ্যে আছি। তখন কানা সেলিম চাচা মাসুদ সহ তার দোস্তদেরকে বলল, আমার একটা কাজ করে দিতে পারবি? তখন আব্দুল দাদু মুসলিম জিন আজমাইন ফায়েককে জিজ্ঞাসা করলো, এইসব কেন বলছো আমাকে? তখন আব্দুল দাদুর কথা শুনে মুসলিম জিন আজমাইন ফায়েক বলল, মাঝখান থেকে কিছু বললে আপনি বুঝতে পারবেন না, তাই সবকিছু বলছি। তখন আব্দুল দাদু বলল, ও আচ্ছা। মুসলিম জিন আজমাইন ফায়েক বলল, আমাদের যে 4টা মারিদ গোত্রের বন্দি জিনদের মুক্ত করব রাহু স্মৃতিশক্তি ফিরে আসা আটকানোর জন্য, আর এই জিনের সাথে এই 4 ছেলের সম্পর্ক রয়েছে। আব্দুল দাদু বলল, মানুষ হয়ে জিনের সাথে সম্পর্ক, তাও আবার এই ছোট বাচ্চাদের? মুসলিম জিন আজমাইন ফায়েক বলল, রাহু কিন্তু ছোট ছিল, আর 13 বছর বয়সে সবকিছু করেছে, তাই আমি আপনাকে যা কিছু বলছি মন দিয়ে শোনেন। তখন আব্দুল দাদু বলল, আচ্ছা ঠিক আছে বলেন। মুসলিম জিন আজমাইন ফায়েক আবার বলতে শুরু করলো। কানা সেলিম চাচা মাসুদকে বলল, তোমরা আমার একটা কাজ করে দিতে পারবে? তখন মাসুদ চায়ের কাপে চুমুক দিয়ে বলল, কি কাজ চাচা? আগে বলো করতে পারবে কিনা, তারপরে বলছি। পরে যদি কাজের কথা শুনে কাজ না করতে চাও তবে তো তোমরা সব জেনে যাবে, আর আমি তো তোমাদের কাজের জন্য টাকা দিব। তখন মাসুদ অমিত হৃদয় নাদিমের দিকে তাকিয়ে বলল, কি বলিস তোরা, কি কাজ করবি? তখন অমিত বলল, কি কাজ সেটাই তো বলল না। তখন মাসুদ সেলিম চাচাকে বলল, চাচা তুমি তো শুনলা, ওরা কাজ না জেনে করতে চায় না। মাসুদের কথা শুনে সেলিম চাচা বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে বলবো, আজকে রাতে পরিত্যক্ত স্কুলের কাছে এসে আমার সাথে দেখা করবে। তখন মাসুদ বলল, ও আচ্ছা চাচা, তবে এই কথাই রইল। তোমার চায়ের বিল কত হয়েছে? সেলিম চাচা বলল, তোমাদের 4 টাকা দিতে হবে না, আজকে আমি তোমাদের খাওয়ালাম, তোমরা আমার এলাকার ছেলে। মাসুদ বুঝতে পারে না। হ্যাঁ, আর একটা কথা, আপনারা আবার রাহু মানে তামিমের দাদু মাসুদ খানের কথা বুঝবেন না। এই মাসুদ বিবিচিনি গ্রামের মাসুদ, যার আসল নাম মারনেই। মাসুদ সবাইকে বলল, এই কানা সেলিম চাচা কাউকে 1 পয়সাও ফাঁকি দেয় না, আর আজকে আমাদের 4 কাপ চা ফ্রি খাওয়ালো, আসলে কোনো রহস্য রয়েছে। তখন মাসুদের কথা শুনে অমিত বলল, আমিও ঠিক এটাই ভাবছি, আসলে ব্যাপারটা বুঝলাম না। তখন নাদিম আর হৃদয় বলল,
তোরা আসলেই সবকিছু নিয়ে একটু বেশি চিন্তা করিস। আস্তে আস্তে বিকেল গড়িয়ে সন্ধ্যা, আর সন্ধ্যার পর রাত হয়। সে সময় গ্রামে বিদ্যুতের ব্যবস্থা ছিল না। রাত কয়টা হবে তারা সঠিক জানে না। কানা সেলিম চাচার কথা মতো ওরা 4 জন পরিত্যক্ত স্কুলের কাছে এসে বসে। তখন অমিত পকেট থেকে একটা বিড়ি বের করে, আর তখন হৃদয় বলল, কিরে তুই বিড়ি একলাই খাবি, আমাদেরকে একটা দে। তখন মাসুদ বলল, এই অল্প বয়সে তোরা এই বিড়ি কেন খাস? অমিত বলল, এই বিড়ি, তারপর জেলখানা, এই সব পুরুষদের জন্যই। আর এই 70 দশকে যে ছেলেগুলো বিড়ি খায় না তারা আসলে একটা মেয়ে। হাতে চুরি পরে বসে থাকা উচিত তোদের। আমাদের দেখ, আমরা দৈনিক অনেক বিড়ি খাই, আসলে আমরা পুরুষ মানুষ তাই, আর তোরা তো মেয়েদের মতো বিড়ি খাস না। এ বলে অমিত আর হৃদয় হাসতে লাগলো। তার কিছুক্ষণ পর কানা সেলিম চাচা আসে, আর এসে মাসুদ সহ সবাইকে বলল, তোরা আসছিস? তখন অমিত বলল, তুমি আসতে বললে আর না আসলে হবে? মাসুদ বলল, আচ্ছা চাচা এখন বলো কি কাজ? তখন কানা সেলিম চাচা বলল, তেমন কাজ না, আর আবার কাজও বলতে পারিস। সেলিম চাচার কথা শুনে অমিত বলল, আচ্ছা তুমি কি বলবে, সেটা কি? তখন কানা সেলিম চাচা বলল, তোরা আমার কাছে আয় দেখি। আর কানা সেলিম চাচা চারদিকে তাকিয়ে বলল, তোরা তো জানিস গতকাল আমাদের গ্রামে একটা মেয়ে মারা গেছে। জানি তো, এখন কি হয়েছে সেটা বলো। তোরা 4 জন রাতে গিয়ে কবর খুঁড়ে লাশটা একটা ভ্যানে করে বিষখালী নদীর তীরে নিয়ে আসবি। আমি ওইখানে নৌকা নিয়ে থাকবো, তোদের কাজ এটুকুই। তখন মাসুদ বলল, না না, এইসব কাজ করতে পারবো না। আর শুনেছি ওই লাশটা জীবিত থাকতে খারাপ মারিদ গোত্রের জিনে আছর করেছিল, আর তারপরে কত কবিরাজ আসলো আর গেল, কোনো কাজ হলো না, শেষ পর্যন্ত মেয়েটা মারাই গেল। তখন মাসুদের কথা শুনে কানা সেলিম চাচা বলল, তোদের কাজ কবর খুঁড়ে লাশ নিয়ে আসবি, এইটুকুই। আর তোরা তো সাহসী মানুষ, সাহসী ছেলে, সেটা তো এই গ্রামের সবাই জানে। আর গ্রামের এত ছেলেপেলে থাকতে তোদেরকে বলছি, কারণ তোরা এই গ্রামের সাহসী ছেলে, শুধু তোরাই। ওরা 4 জন ওদের এত প্রশংসা শুনে বলল, আচ্ছা হ্যাঁ হ্যাঁ করে দিব, কিন্তু 4 জনকে 3 টাকা করে 12 টাকা দিতে হবে। 70 দশকে 12 টাকা মানে অনেক টাকা। তখন মাসুদের কথা শুনে কানা সেলিম চাচা বলল, আরে তোরা আমার এলাকার ছেলে, তোদের যা 12 টাকাই দিব, আর কাজ কিন্তু আজকে করতে হবে। তোরা যদি এই কাজটা করতে পারিস তবে তোদের এই কাজের জন্য টাকা দিব। আর হ্যাঁ শোন, তোরা 4 জন ছাড়া এই কথাটা যেন আর কেউ জানতে না পারে। তখন মাসুদ বলল, আরে না চাচা, কেউ জানবে না, তুমি কোনো চিন্তাই করো না। তুমি শুধু ঠিক টাইমে বিষখালী নদীর তীরে নৌকা নিয়ে অপেক্ষা করো, আমরা 4 জন লাশ নিয়ে সব সময় মতো চলে আসব। তখন মাসুদের কথা শুনে নাদিম বলল, সবই শুনলাম, কিন্তু আমরা যে কবর করে লাশ বের করে নিয়ে আসবো, কিন্তু কোদাল পাবো কোথায়? আমরা আগে জানলে বাড়ি থেকে সবকিছু নিয়ে আসতাম। তখন নাদিমের কথা শুনে কানা সেলিম চাচা বলল, আমি সাথে করে কোদাল নিয়ে আসছি। সেলিম চাচা মাসুদের হাতে কোদালটা ধরিয়ে দিয়ে বলল, আমি এখন তবে যাই, আমার দোকান বন্ধ করতে হবে, ঠিক সময় আমি থাকবো। এ বলে কানা সেলিম চাচা অন্ধকারে হারিয়ে যায়। আর তখন অমিত তার প্যান্টের পকেট থেকে একটা বিড়ি বের করে বলল, অনেক রাত হয়ে গেছে, তাড়াতাড়ি কাজটা শেষ করে আসতে হবে, নইলে কালকে আর স্কুলে যেতে পারবো না। তখন অমিতের কথা শুনে নাদিম আর হৃদয় বলল, শালা, আগে তো স্কুলের নাম শুনতে পারতে না, এখন শুধু স্কুল স্কুল করিস, ব্যাপার কি? তখন অমিত বলল, আগে করতাম না, এখন করি, তোদের কোনো সমস্যা? মাসুদ বলল, তোরা থামবি, আমার সাথে চল। জিনের সাথে শারীরিক সম্পর্ক সিজন 5-এর 2য় পর্ব। এখন আমি আপনাদের কিছু কমেন্ট পড়ব, কিন্তু কমেন্ট করার আগে যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন। এই গল্পের ডেসক্রিপশন বক্সে আমাদের ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া থাকবে। যাই হোক, অনেক কথা বললাম। আমাদের প্রথম কমেন্ট করেছেন মারুফ, জেলা নারায়ণগঞ্জ, সোনারগাঁও উপজেলা। আরও কমেন্ট করেছে সাগর মোল্লা, ঢাকা থেকে। তারপরে উজ্জ্বল কমেন্ট করেছে জেলা মেহেরপুর, গ্রাম আশরাফপুর। তারপরে কমেন্ট করেছে আলী হোসেন সর্দার, পশ্চিম বাংলার 24 পরগনা, বসিরহাট থেকে। গল্প শুনছি। অসংখ্য ধন্যবাদ বসির ভাই। তারপর কমেন্ট করেছে নাদিয়া সদকার, জেলা কিশোরগঞ্জ, থানা ভৈরব। তারপর কমেন্ট করেছে জাহিদ হাসান, ময়মনসিংহ থেকে। এরপর রুবেল কমেন্ট করেছে, তিনি লিখেছেন, আমি জামালপুর থেকে বলছি, রুবেল হাসান, বর্তমানে মালয়েশিয়া জোহরবারু ডিস্ট্রিক্টে চাকরি করি। এই প্রথম আপনার চ্যানেলে গল্প শুনলাম, অনেক ভালো লাগলো। ধন্যবাদ রুবেল ভাই আপনাকে। তারপর কমেন্ট করেছে মারিয়া, জেলা কুমিল্লা। এরপর কমেন্ট করেছে সোহেল, চট্টগ্রাম বন্দর নগরী থেকে। এরপরে কমেন্ট করেছে এসকে নয়ন, জেলা দিনাজপুর, উপজেলা চিরির বন্দর, নাম নাদিম চৌধুরী। এরপর কমেন্ট করেছে আবু বক্কর, রাশিয়া থেকে। এরপরে কমেন্ট করেছে আরমান, বগুড়া জেলা থেকে। এরপর কমেন্ট করেছে পাবনা হাজিরহাট থেকে সাব্বির ভাই। এরপর কমেন্ট করেছে শামীম মিয়া, নরসিংদী থেকে। এরপরে মোহাম্মদ সিজন আহমেদ ভাই জিজ্ঞাসা করেছে, মাহিদ ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। তারপরে কমেন্ট করেছে মাহবুবুর ইসলাম, ফরিদপুর ভাঙ্গা থেকে। এরপর বেল্লাল হোসেন, গাজীপুর টঙ্গী থেকে। এরপর কমেন্ট করেছে নেহা, জেলা ঢাকা, থানা দক্ষিণ খান। এরপর কমেন্ট করেছে আরমান, আমার বাসা মাগুরা, আপনার গল্পগুলো শুনতে অনেক ভালো লাগে, আমার নাম আরমান।
অসংখ্য ধন্যবাদ আরমান ভাই। এরপর কমেন্ট করেছে আব্দুল্লাহ, তিনি লক্ষ্মীপুর জেলা থেকে শুনছেন। এরপর কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার গল্পগুলো দেখে অনেক ভালো লাগে। আমার নাম মামুন, আমি জামালপুর জেলা থেকে আপনার ভিডিও দেখি। এরপর কমেন্ট করেছে মেহেরুন্নেসা খাতুন, তিনি ইন্ডিয়া দিল্লি থেকে বলছে। অসংখ্য ধন্যবাদ মেহেরুন্নেসা খাতুন আপনাকে। আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন। আর আপনারা কোথা থেকে আমাদের ঘটনা শুনছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। পরবর্তী ঘটনায় তাদের নাম উল্লেখ করা হবে ইনশাল্লাহ। আর সবশেষে আবারও বলবো, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম মাহিদ ভাই 2.0। ধন্যবাদ।